আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দেখব এসএসসি পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির তড়িৎ। স্থির তড়িৎ অধ্যায়টির এই ক্লাসটি করে আমরা এ টু জেড বিস্তারিত জানতে পারবো এবং এখান থেকে আমাদের যে সকল এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো খুব ভালোভাবে আমরা উত্তর করতে পারবো। কথা না বাড়িয়ে আমরা এখনই শুরু করছি স্থির তড়িৎ দশম অধ্যায়। শুরুতেই বলা আছে যে স্থির তড়িৎ কাকে বলে। আমরা জানি যে স্থির চার্জের প্রভাবকে স্থির তড়িৎ বলে। অর্থাৎ কোনো একটি বস্তুর মধ্যে আমি যদি মনে করি যে একটি বস্তু, এই বস্তুর মধ্যে যদি আমাদের চার্জ জমা থাকে, অর্থাৎ এর ভিতরে যদি আমাদের চার্জ জমা থাকে, তাহলে এই বস্তুটির যেহেতু এখানে চার্জগুলো কোনো গতিশীল নেই, অর্থাৎ এর কোনো গতি নেই, তাহলে স্থির চার্জের প্রভাবকে বলে স্থির তড়িৎ। অর্থাৎ এটি যেহেতু স্থির এবং এর একটি প্রভাব রয়েছে, অন্য আরেকটি পজিটিভ চার্জে চালিত বস্তুকে সে খুব সহজেই বিকর্ষণ করবে, কারণ সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে। তাহলে এটিকে আমরা বলবো স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। এখন দ্বিতীয়ত হচ্ছে আদান বা চার্জ কাকে বলে। আদান বা চার্জ এটি আমরা জানি যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আদান বা চার্জ বলে। এখন পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহ বলতে আমরা মূলত বুঝবো ইলেকট্রন ও প্রোটন। কারণ একটি পদার্থের মধ্যে আমরা জানি একটি পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে, কিন্তু এক্ষেত্রে নিউট্রন যেহেতু চার্জ নিরপেক্ষ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এবং প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। নেগেটিভ এবং পজিটিভ দুটি চার্জ আছে, কিন্তু নিউট্রনের কোনো চার্জ নেই। এই জন্য নিউট্রন কিন্তু আমাদের যেহেতু তার কোনো চার্জ নেই, এই জন্য সেটি আসবে না। অর্থাৎ এক্ষেত্রে চার্জ হিসেবে আমাদের নাম আসবে ইলেকট্রন এবং প্রোটনের। এই জন্য আমরা বলবো যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের ইলেকট্রন এবং প্রোটন এর মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আদান বা চার্জ বলে। এখন মৌলিক কণাসমূহ ইলেকট্রন ও প্রোটন কেন? কারণ আমরা জানি ইলেকট্রনকে আর ভাঙা যায় না, প্রোটনকে আর ভাঙা যায় না। যদিও আধুনিক বিজ্ঞানে প্রোটনকেও ভাঙা যায়, এটি এরকম একটি ধারণা আছে যে প্রোটনকেও কিন্তু ভাঙা যায়, কিন্তু ইলেকট্রনকে ভাঙা যায় না। তো যাই হোক, সেগুলো আমি বিস্তারিত পরবর্তী অন্য আরেকটি লেকচারে আলোচনা করব। আমরা শিখতে পারলাম যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আদান বা চার্জ বলে। এই আদান এবং চার্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক চার্জ এবং অন্যটি হচ্ছে ঋণাত্মক চার্জ। আরেকটি বিষয় আমাদের জানা থাকতে হবে যে এই অসমধর্মী চার্জ একে অপরকে কিন্তু আকর্ষণ করে, এবং সমধর্মী চার্জ অর্থাৎ দুটি যদি পজিটিভ হয় অথবা দুটি যদি আমাদের নেগেটিভ হয়, তাহলে এরা একে অপরকে সমজাতি হলে একে অপরকে বিকর্ষণ করবে, এবং যদি অসমজাতি হয় তাহলে কিন্তু আকর্ষণ করবে। অর্থাৎ এই দুটি চার্জের মধ্যে কিন্তু আকর্ষণ রয়েছে। তারপর আমরা দেখবো যে বিন্দু চার্জ। কোনো চার্জিত বস্তুর আকার যদি একটি বিন্দুর ন্যায় হয় তাহলে তাকে বিন্দু চার্জ বলে। মনে করলাম যে একটি চার্জ, অর্থাৎ একটি চার্জিত বস্তুর আকারে যেরকম একটি বিন্দুর মতো, যেরকম একটা বিন্দুর মতো হয়, তাহলে এই চার্জিত বস্তুটিকে আমরা বলবো বিন্দু চার্জ। বিন্দু চার্জ বলতে আমরা মনে মনে চিন্তা করতে পারি যে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন, এগুলো কিন্তু এক একটি বিন্দু চার্জ, কারণ এগুলোর আকার খুবই ক্ষুদ্র, এই জন্য এদেরকে বিন্দু চার্জ হিসেবে বিবেচনা করা যায়। তারপর চার্জের বৈশিষ্ট্য। আমরা জানি যে চার্জের বৈশিষ্ট্য কিছুক্ষণ আগে আমরা বলেছি যে সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে, অর্থাৎ দুটি প্লাসে প্লাসে কিন্তু আমাদের বিকর্ষণ হবে। আবার অসমধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ একটি যদি প্লাস হয় এবং অন্য একটি যদি আমাদের মাইনাস হয়ে থাকে, তাহলে কিন্তু এরা একে অপরকে আকর্ষণ করবে। এটি হচ্ছে আমাদের আকর্ষণ বল, একে অপরকে কিন্তু আকর্ষণ করবে, আর এরা একে অপরকে কিন্তু বিকর্ষণ করবে। তারপর আমরা দেখব যে একটি ছক আছে, এই ছকের মধ্যে 1 থেকে এখানে 14 পর্যন্ত আমাদের বিভিন্ন পদার্থের নাম আছে। ফার, পশম, ফানেল, গালা, কাঁচ, অভ্র, রেশম, তুলা, এভাবে অনেকগুলো নাম আছে। আমাদের মনে রাখতে হবে যে এই পদার্থগুলোর মধ্যে একটির সাথে আরেকটিকে ঘর্ষণ করলে উপরে যে সকল পদার্থগুলো আছে তাদের ইলেকট্রন আসক্তি কম, এবং নিচের যে পদার্থগুলো এগুলো কিন্তু ইলেকট্রন আসক্তি বেশি। অর্থাৎ ফারের চাইতে পশমের ইলেকট্রন আসক্তি বেশি, এবং পশমের চাইতে গালার ইলেকট্রন আসক্তি বেশি, এবং গালার চাইতে কাচের ইলেকট্রন আসক্তি বেশি, আবার কাচের চাইতে অভ্রের ইলেকট্রন আসক্তি
বেশি, আবার অব্রর চাইতে রেশমের ইলেকট্রন আসক্তি বেশি, অর্থাৎ যতই নিচের দিকে যাবে ততই কিন্তু তাদের ইলেকট্রন আসক্তি বেশি। এজন্য আমরা যদি এই কাঁচকে রেশমি কাপড় দ্বারা যদি ঘর্ষণ করি, তাহলে কাঁচ কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত হবে, কারণ রেশমি নিচে আছে, এর ইলেকট্রন আসক্তি বেশি। অর্থাৎ আমাদের এই ছকের মধ্যে মনে রাখতে হবে যে আমরা এইগুলোর সাথে একটার সাথে আরেকটাকে যদি ঘর্ষণ ঘটাই, তাহলে উপরের গুলো হবে ধনাত্মক চার্জে চার্জিত এবং তার নিচের গুলো হবে ঋণাত্মক চার্জে চার্জিত। কারণ যত উপর দিক থেকে নিচের দিকে যাওয়া যাবে ততই তাদের ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। এই জন্য আমরা খুব সহজেই বুঝতে পারি যে কাঁচকে যদি আমরা রেশমি কাপড় দ্বারা ঘষি, তাহলে কাঁচ হবে ধনাত্মক এবং রেশমি হবে ঋণাত্মক, কারণ রেশমি নিচে রয়েছে, কাঁচের নিচে থাকার জন্য তার ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। ঠিক একইভাবে আমরা যদি এই ইবুনাইট দণ্ডকে যদি আমরা এই রাবার বা রজন ইত্যাদি দ্বারা যদি আমরা ঘর্ষণ করি, তাহলে ইবুনাইট দণ্ড কিন্তু ঋণাত্মক চার্জে চালিত হবে এবং রাবার বা রজন এগুলো কিন্তু ধনাত্মক চার্জে চালিত হবে। কারণ যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই তার ইলেকট্রন আসক্তির মান বেশি থাকে। এই ছকটি আমরা যদি জানা থাকে সিরিয়াল অনুসারে, তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো যে কার সাথে কোন বস্তুর ঘর্ষণ করলে ইলেকট্রনের কোনটি ধনাত্মক চার্জে চার্জিত হবে এবং কোনটি ঋণাত্মক চার্জে চার্জিত হবে। এই ক্লাসটি যারা দেখছো, তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। তারপর আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, আধানের ধ্বংস বা সৃষ্টি নাই, এটি কেবল এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। অর্থাৎ আমরা মনে করি যে একটি বস্তু হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ প্লাস এবং মাইনাস সমান সংখ্যক প্লাস মাইনাস আছে, এই জন্য এটি হচ্ছে চার্জ নিরপেক্ষ বস্তু। এখন এই বস্তুটিকে যদি অন্য একটি বস্তুর সাহায্যে যদি আমরা ঘর্ষণ ঘটাই, অর্থাৎ অন্য একটি বস্তু, এটি হচ্ছে চার্জ নিরপেক্ষ বস্তু, যদি ঘর্ষণ ঘটাই, যদি এটির ইলেকট্রন আসক্তির মান কম থাকে, এটি যদি ইলেকট্রন আসক্তির মান বেশি থাকে, তাহলে এটি কিন্তু ঋণাত্মক চার্জে চার্জিত হবে এবং এটি কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত হবে। অর্থাৎ চার্জ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যাবে, অর্থাৎ ইলেকট্রনগুলো এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যাবে এবং এই জায়গাতে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, অর্থাৎ এই বস্তুটি পজিটিভ চার্জে চার্জিত হবে। আমরা ঠিক এইভাবেই দেখতে পেলাম যে আধান বা চার্জের ধ্বংস অথবা সৃষ্টি নাই, এটি কেবল এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। এটিকে বলা হয় চার্জের বা আধানের সংরক্ষণশীলতার নীতি। আধান বা চার্জের সংরক্ষণশীলতার নীতি, এটি আমাদের অনুধাবন প্রশ্নের মধ্যে এসে থাকে, এজন্য আমাদের এটি একটু জানতে হবে যে আধানের ধ্বংস বা সৃষ্টি নেই, এটি কেবল এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। তড়িতাবেশ, একটি আহিত বস্তুকে অন্য একটি অনাহিত বস্তুর নিকটে এনে স্পর্শ না করে অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িতাবেশ বলে। আমি যদি এটি খুব সহজ করে বলি, যে মনে করলাম যে একটি আহিত বস্তু, অর্থাৎ এটি হচ্ছে একটা আহিত বস্তু প্লাস প্লাস প্লাস, অর্থাৎ এই ক্ষেত্রে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু। এটির একটি আহিত বস্তুকে অন্য একটি অনাহিত বস্তুর কাছে আনবো, আমরা মনে করলাম যে এটি হচ্ছে একটি অনাহিত বস্তু, অর্থাৎ প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটি হচ্ছে অনাহিত বস্তু। এখন এই চার্জিত বস্তুটিকে বা আহিত বস্তুটিকে একটি অনাহিত বস্তুর নিকটে এনে স্পর্শ না করে অনাহিত বস্তুটিকে আহিত করার পদ্ধতিকে তড়িতাবেশ বলে। এখন স্পর্শ যদি না করাই, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে। এক্ষেত্রে প্লাস চার্জ গুলো এক পাশে চলে আসবে, অর্থাৎ এটি ছিল আমাদের আহিত বস্তু এবং এটি ছিল আমাদের অনাহিত বস্তু। অনাহিত বস্তুর ক্ষেত্রে এই মাইনাস চার্জ গুলো কিন্তু এক পাশে চলে আসবে, প্লাস চার্জ গুলো অন্য পাশে বিকশিত হবে। এখন এই মাইনাস চার্জ গুলো যেহেতু এক পাশে চলে আসছে এবং এগুলো যদি বিকশিত হচ্ছে, এটিকে আমরা বলবো এই বদ্ধ চার্জ, কারণ এটি এই পজিটিভকে তাকে আকর্ষণ করে ধরে রেখেছে, এবং এটিকে আমরা বলবো মুক্ত চার্জ। এই মুক্ত চার্জ গুলোকে হাত দ্বারা যদি এই বস্তুটিকে স্পর্শ করা হয়, তাহলে মুক্ত চার্জ গুলো কিন্তু এই আমাদের হাতের মধ্যে চলে যাবে, তখন শুধু আমাদের থাকবে শুধু নেগেটিভ গুলো থাকবে, অর্থাৎ তখন কিন্তু এই অবস্থা দাঁড়াবে। এটি ছিল আমাদের আহিত বস্তু এবং এটি ছিল আমাদের অনাহিত বস্তু। তখন কিন্তু আমাদের শুধু ইলেকট্রন গুলো থাকবে এবং পজিটিভ চার্জ গুলো আর থাকবে না। পরবর্তীতে যদি আমরা এটাকে সরিয়ে নেই, তখন কিন্তু আমাদের এই বস্তুটি শুধুমাত্র সমস্ত বস্তুব্যাপী শুধু নেগেটিভ চার্জ গুলো ছড়িয়ে পড়বে। তাহলে একটি চার্জিত বস্তুর সাহায্যে একটি অচার্জিত বস্তুকে আমরা স্পর্শ না করে এই চার্জিত করার পদ্ধতিকে আমরা বলবো তড়িৎ আবেশ। এই সংখ্যাটি ইম্পর্টেন্ট এবং এটি পরীক্ষায় অনেক সময় এসে থাকে। এখন আমরা দেখব আবেশী আদানের পরীক্ষা। আবেশী আদানের পরীক্ষা, অর্থাৎ আমরা যদি একটি আবেশী বস্তুকে এখানে রাখি, ধরলাম এটা
পজিটিভ চার্জে অথবা নেগেটিভ চার্জে চার্জিত, এটাকে ধরলাম পজিটিভ চার্জে চার্জিত একটি বস্তু। এর সাহায্যে আমরা একটি বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করে নেওয়ার পর ধরলাম এদিকে আমরা পানির প্রবাহ পড়তেছে, অর্থাৎ এদিক বরাবর পানি পড়তেছে, এটাকে আমরা ধরলাম পানি। যেহেতু এদিক বরাবর আমাদের পানি পড়তেছে, এদিক বরাবর আমরা মনে করলাম যে এদিক বরাবর পানি পড়তেছে। যখন এই বস্তুটাকে আমরা এই বস্তুর কাছে নিয়ে আসবো, অর্থাৎ এই যে পানি পড়তেছে উপর থেকে যেহেতু পানি পড়তেছে, পানির একটি এই কলমের শীষের মতো একটি লম্বা বরাবর আকৃতিতে যেহেতু পানি পড়তেছে এরকম, এটাকে যখন কাছে নিয়ে আসবো তখন আমাদের এই আকৃতি দেখা যাবে। এই পজিটিভ চার্জিত বস্তুর চার্জগুলো এই পানিকে কিন্তু আকর্ষণ করবে, অর্থাৎ দেখা যাবে এই পানিটা কিছুটা তার কাছ দিয়ে গিয়ে এরকম এরকম আকর্ষিত হচ্ছে, অর্থাৎ পানিটা এইভাবে পড়তেছে। তাহলে এটা আমরা বাসাতেই নিজেরা পরীক্ষা করতে পারবো যে একটি কলমকে আমাদের মাথার মধ্যে ঘষার পরে, মাথার চুলের মধ্যে ঘষানোর ফলে আমাদের এই কলমের মধ্যে এক প্রকার চার্জ জমা হবে, এবং সেক্ষেত্রে আমরা যদি উপর থেকে একটি চিকন পাইপের ভিতর দিয়ে যদি আমরা পানি যদি ফেলি, অর্থাৎ স্যালাইনের পাইপের ভিতর দিয়ে পানি ফেলানোর পর আমরা যখন এই কলমটাকে তার কাছে নিয়ে আসবো তখন কিন্তু পানিকে আকর্ষণ করবো, অর্থাৎ পানি এরকম সোজা থাকবে না, পানি কিন্তু এরকম পানির পরটা কিন্তু বেঁকে যাবে এই আকর্ষণের ফলে। এটি হচ্ছে আবিষে আদানের একটি নরমাল পরীক্ষা। তোমরা যারা এই মুহূর্তে আমার লেকচারটি দেখছো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এখন আমরা দেখব তড়িৎ বীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎ বীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ বলে। এখন আমরা একটা ইলেকট্রোস্কোপের চিত্র যদি দেখি, এক্ষেত্রে আমাদের এখানে দুইটি ধাতব পাত রয়েছে। আমরা যদি দুটি ধাতব পাতকে দেখাই, এরকম ভাবে দুটি ধাতব পাত রয়েছে। এটি হচ্ছে চাকতি, এই চাকতি, এবং এটি হচ্ছে আমাদের ধাতব পাত, এবং এই যন্ত্রটির নাম হচ্ছে কি তড়িৎ বীক্ষণ যন্ত্র। এখন আমরা যদি একটি ধনাত্মক চার্জকে এরকম একটি ধনাত্মক চার্জকে যদি আমরা এই যন্ত্রের কাছাকাছি নিয়ে আসি এবং এই ধনাত্মক চার্জটিকে যদি আমরা এখানে স্পর্শ করাই, এই চাকতির ভিতরে যদি স্পর্শ করাই, তখন এই ধনাত্মক চার্জগুলো এই দণ্ড বেয়ে কিন্তু এই যন্ত্রের এই পাতগুলোর ভিতরে চলে আসবে। যখন এই ধনাত্মক চার্জগুলো দণ্ড বেয়ে যখন এখানে চলে আসবে তখন এই ধনাত্মক বিকর্ষণ করার ফলে তখন কিন্তু এই তড়িৎ বীক্ষণ যন্ত্রের এই পাত দুটি কি হবে, একটা থেকে আরেকটা দূরে সরে যাবে, অর্থাৎ এই যে পাত দুটি একটা থেকে আরেকটা দূরে সরে যাবে বিকর্ষণের ফলে। এই ধনাত্মক চার্জটিকে চাকতির মধ্যে স্পর্শ করানোর ফলে এই চাকতি দিয়ে এই ধনাত্মক চার্জগুলো এখানে পাতের মধ্যে আসার ফলে এই পাত দুটির তারা একে অপর থেকে দূরে সরে যাবে। এ থেকে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে আমাদের এই বস্তুটিকে চার্জ রয়েছে। এজন্য যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব অর্থাৎ আধান আছে কিনা এটা প্রমাণ করব, সেটি হচ্ছে আমাদের তড়িৎ বীক্ষণ যন্ত্র। এবং আধান থাকলেও কি ধরনের আধান আছে সে বিষয়টা আমাদের জানতে হবে এই যন্ত্রের সাহায্যেই। তাহলে কি ধরনের আধান আছে সেটি জানার জন্য আমাদের এই তড়িৎ বীক্ষণ যন্ত্রটাকে আগে থেকেই একটি চার্জে চার্জিত করে নিতে হবে। মনে করলাম যে তড়িৎ বীক্ষণ যন্ত্রটাকে আমরা আগে থেকেই একটা চার্জে আমরা নেই যন্ত্র, এই তড়িৎ বীক্ষণ যন্ত্র যদি আমরা আগে থেকে যদি একটা চার্জে চার্জিত নেই, ধরলাম আমরা থেকে চার্জে চার্জিত দিলাম, তাহলে এটাকে চার্জে চার্জিত নেওয়ার ফলে এখানে নেগেটিভ চার্জ এই পাত বিকর্ষণ করবে, কারণ চার্জ এরা একে অপরের দূরে সরে যাবে। তারপর আমি একটি বস্তু নিয়ে আসি, যদি নেগেটিভ হয় কিন্তু এই বস্তু এখানে স্পর্শ ফলে নেগেটিভের মান আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাওয়ার ফলে এই তাদের দূরত্বটা কিন্তু অনেকাংশে পূর্বের তুলনায় আরো বেড়ে যাবে, কারণ নেগেটিভকে স্পর্শ করালে নেগেটিভের মান বাড়বে এবং এটা আরো দূরে সরে যাবে। তখন আমরা বুঝতে পারবো যেহেতু তড়িৎ বীক্ষণ যন্ত্রটি পূর্ব থেকে নেগেটিভ ছিল এবং এই ক্ষেত্রে যেহেতু আরো এই পাত দুটি বিকশিত হচ্ছে, সুতরাং এই চার্জটি অবশ্যই আমাদের নেগেটিভ চার্জ, অর্থাৎ এই বস্তুটি কোন চার্জ আছে আমরা কিন্তু এই তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে পেরেছি। সুতরাং আমরা বলতে পারি যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎ বীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ বলে। এখন আমরা দেখব কুলম্বের সূত্র।
কুলম্বের সূত্র অনুযায়ী নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আদান দেওয়ার গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক এবং এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ নির্দিষ্ট মাধ্যমে, মাধ্যমটি হতে হবে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে। আমরা যদি মনে করি যে একটি বিন্দু চার্জ হচ্ছে +Q1 এবং অন্য আরেকটি বিন্দু চার্জ হলো আমরা +Q2। এই দুটি বিন্দু চার্জের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ অথবা বিকর্ষণ বল আছে, এই ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বল যদি F হয়ে থাকে, এই সূত্র অনুযায়ী এই ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই চার্জ দুইটার গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 গুণন হচ্ছে Q2 এবং এই বলের মান হচ্ছে এই চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের d হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে এই বলটা হচ্ছে তার দূরত্বের ব্যস্তানুপাতিক 1/d², অর্থাৎ এরকম হবে। তাহলে এক্ষেত্রে F সমানুপাতিক, এটি হচ্ছে কমন, এই কমনটিকে আমরা একবার লিখবো। যে একবার যদি লিখি তাহলে F সমানুপাতিক এবং ডান পাশের মানগুলোকে আমরা গুণ দিব। তাহলে Q1 গুণন Q2 এবং গুণন হচ্ছে 1/d², এই কাজ করব। তারপর F সমানুপাতিক, এটি যেহেতু গুণ আছে তাহলে Q1 Q2 আমরা এইভাবে লিখতে পারি, আর নিচে হচ্ছে আমাদের d²। এই সমানুপাতিক চিহ্নকে উঠাই দিলে আমাদের একটি সমানুপাতিক ধ্রুবক দিতে হয়, তাকে আমরা K অথবা C ধরতে পারি। তাহলে K Q1 Q2/d²। তাহলে এটি হচ্ছে মূলত কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী বলতে পারি যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অবশ্য বিভিন্ন ধরনের গাণিতিক ক্যালকুলেশন করে এই কে এর মান পাওয়া, কে এর একটা মান আছে, এই কে সমান আবার আমরা জানি 9 গুণন 10⁹9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আমাদের অবশ্যই এই কে সমানুপাতিক ধ্রুবক এর এককটি মনে রাখতে হবে এবং এর মানটি মনে রাখতে হবে, কারণ পরীক্ষা অনেক সময় এটি এসে থাকে। এরপর আরেকটি বিষয় হচ্ছে এই কে কে কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি, অর্থাৎ এই কে কে অনেক সময় এইভাবে লিখতে হয়, এই 1/4πε0 Q1 Q2/d²। অনেক সময় আমরা কে কে সমান এটা আমরা লিখতে পারি, এর মান কিন্তু তার মানে 1/4πε0, এর মান হচ্ছে 9 গুণন 10⁹9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। অর্থাৎ এই কে সমান আমরা লিখবো 1/4πε0, আর এই ক্ষেত্রে এই সরি এটি কিন্তু হবে না, এটি হবে না, কে সমান লিখবো 1/4πε0, অর্থাৎ 1/4πε0 এর মান কিন্তু এটা, আবার এটা সমান কিন্তু আমরা লিখতে পারি কে। আবার আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে যে ε0 একে বলা হয় শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা। শূন্য মাধ্যমের বেদনযোগ্যতার এর একটা মান আছে, পরীক্ষা আসে, এর মান হচ্ছে 8.854 গুণন 10⁻⁻12 এবং একক হবে তার উল্টা, এটার উল্টা একক। তো উল্টা যদি হয়, এখানে আছে c², c⁻² আছে, তাহলে এখানে হবে c², এখানে আছে নিউটন, এখানে হবে নিউটন -1 অর্থাৎ নিউটন ইনভার্স 1, আর এখানে আছে মিটার স্কয়ার, এখানে হবে m⁻²। অর্থাৎ এটার উল্টা হবে এটা, এর পাওয়ার গুলো ধনাত্মক থাকলে পাওয়ার গুলো ঋণাত্মক হয়ে গেছে, জাস্ট এটার উল্টা হচ্ছে এটা। এবং এটা কিন্তু পরীক্ষা আসে যে শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা এর মানটি কত। তাহলে আমরা কুলম্বের সূত্রে যখন অঙ্ক করব, F সমান এই কে অথবা সি আমরা যেটা ব্যবহার করি Q1 Q2/d² অথবা r², এই সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো। এখন আমরা যদি মনে করি যে একটি চার্জ আছে +20 কুলম্ব এখানে, এবং দূরত্ব হচ্ছে 2 মিটার, এবং এখানে আরেকটি চার্জ আছে এই +60 কুলম্ব। এখন বললাম যে এটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত। যেহেতু দুইটি পজিটিভ চার্জ, তাহলে অবশ্যই এটা বিকর্ষণ বল হবে, এবং এই বিকর্ষণ বলের মানটা আমরা বের করব F সমান কে Q1 Q2/d² বা r², যেটা জন্য কিনা এক্ষেত্রে Q1 মান আমরা বসাবো +20 কুলম্ব এবং Q2 মান আমরা বসাবো +60 কুলম্ব এবং d এর মান আমরা বসাবো 2 মিটার। আবার এই কে এর মান কিন্তু আমাদের মুখস্থ মান, আমরা জানি যে কে এর মানটা যদি আমরা চিন্তা করি যে 9 গুণন 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই মানগুলো বসানোর পর আমরা এখান থেকে একটা উত্তর পাবো। এখন আমাদের মনে রাখতে হবে উত্তরটি যদি পজিটিভ আসে, অর্থাৎ এই উত্তরটা যদি আমাদের পজিটিভ আসে, এরকম উত্তরটা যদি পজিটিভ আসে, তাহলে বুঝতে হবে এটি বলের মান বিকর্ষণ, যেহেতু এটা প্লাস এবং এটাও প্লাস এবং উত্তরটি আসবে পজিটিভ।
তো প্লাসে প্লাসে তো বিকর্ষণই হয়, এজন্য উত্তর যদি প্লাস আসে এটা হবে পজিটিভ, অর্থাৎ এই বিকর্ষণ বল। আর এফ এর মান যদি মাইনাস আসে, এফ এর মানটা যদি আমাদের মাইনাস আসে, উত্তরটা যদি মাইনাস আসে, তখন কিন্তু এটা আমাদের হবে আকর্ষণ বল। অর্থাৎ একটা যদি প্লাস হয় এবং অন্য একটা যদি মাইনাস হয়, তখন তাদের মধ্যে আকর্ষণ হবে। এই জন্য একটা মান প্লাস বসাবো, আর একটা মান যখন মাইনাস বসাবো, তখন কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হবে, তখন সেটা আকর্ষণ বোঝাবে। এখন আমরা দেখব এক কুলম্ব কাকে বলে। কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে এর যে কোনো প্রসেসর দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম্ব বলে। আমরা যদি মনে করি যে এটি একটি পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ যদি 1 সেকেন্ড সময় ধরে চলে, তাহলে এর মধ্যে দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে বা যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকে আমরা বলবো এক কুলম্ব চার্জ। এটি সংজ্ঞা, এটি সংজ্ঞা উপর বলা আছে, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে এর যে কোনো প্রসেসর দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম্ব বলে। এটি পরীক্ষা অনেক সময় এসে থাকে, সংখ্যাটি গুরুত্বপূর্ণ আছে। তারপর আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র একটি চার্জিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। আমরা যদি মনে করি যে একটি প্লাস কিউ চার্জ এখানে আছে, এই প্লাস কিউ চার্জ অর্থাৎ এই বস্তুটি হচ্ছে এই বস্তুর মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এক্ষেত্রে চার্জগুলো দেখানো হয়েছে। এখন এই প্লাস কিউ পরিমাণ চার্জ এর চারপাশে যে অঞ্চল ব্যাপী, এর অবশ্যই একটা নির্দিষ্ট অঞ্চল আছে, এর চারপাশে যে অঞ্চল ব্যাপী তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, সেটি হচ্ছে মূলত তড়িৎ ক্ষেত্র। একটি চার্জিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে এর মধ্যে যেহেতু এটা প্লাস চার্জে চালিত বস্তু, তাহলে এখানে যদি আমরা অন্য আরেকটি প্লাস চার্জকে যদি আমরা প্লাস কিউ চার্জকে যদি এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু বিকর্ষণ হবে। তাহলে এই অঞ্চলের ভিতরে, যে অঞ্চলের ভিতরে এর প্রভাব বিস্তার থাকে, সেটি মূলত হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এরপর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা এটি বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের, ধরলাম এটা একটি তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা একটি তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা কিউ চার্জকে নিয়ে আসি, অর্থাৎ এই কিউ চার্জকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এটা একটা বিকর্ষণ বল লাভ করবে। কারণ তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি অন্য একটি চার্জকে নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে বিকর্ষণ বল হয়। এখন যদি বিকর্ষণ বল যদি এক্ষেত্রে এফ হয়ে থাকে, বিকর্ষণ বল যদি এফ হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি প্লাস কিউ চার্জের জন্য বিকর্ষণ বল হচ্ছে এফ। তাহলে এই প্লাস কিউ এর পরিবর্তে যদি আমরা 1 কুলম্ব চার্জকে নিয়ে আসি, মাত্র 1 কুলম্ব চার্জকে নিয়ে আসি, তাহলে প্লাস 1 কুলম্ব চার্জের জন্য বিকর্ষণ বল কিন্তু কম হবে, অর্থাৎ এফ বাই কিউ হবে। কিউ চার্জের জন্য হচ্ছে এফ, তাহলে 1 কুলম্বের জন্য হচ্ছে এফ বাই কিউ। তাহলে আমরা বলবো যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনলে সেটি যে পরিমাণ বল লাভ করে, তার একক কুলম্ব চার্জকে আনলে বল লাভ করে এফ বাই কিউ, তাকে মূলত বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করি, তাহলে এই সমান আমরা লিখতে পারবো এফ বাই কিউ। এফ বাই কিউ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এবং এর একক হচ্ছে বলের একক নিউটন এবং চার্জ একক হচ্ছে কুলম্ব, এজন্য একক হচ্ছে নিউটন পার কুলম্ব। তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের আরেকটি প্রাচীন একক আছে। এই প্রাচীন একক কিন্তু হচ্ছে ভোল্ট পার মিটার। পরীক্ষা অনেক সময় আসে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একক কি, প্রাচীন একক হচ্ছে ভোল্ট পার মিটার, আর তড়িৎ ক্ষেত্রের বর্তমান একক হচ্ছে নিউটন পার কুলম্ব। এখন সংজ্ঞাটি যদি আমরা দেখি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। তার মানে এই একটি একক ধনাত্মক চার্জকে এখানে আনলে সেটি যে পরিমাণ বিকর্ষণ বল লাভ করবে সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে কি আকর্ষণ বল লাভ করবে না? যদি আমাদের এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি যদি আমাদের ঋণাত্মক হইতো, অর্থাৎ এটা যদি আমাদের এই যে তড়িৎ ক্ষেত্র চার্জটা যদি আমাদের এই তড়িৎ ক্ষেত্র যদি আমাদের ঋণাত্মক হইতো, অর্থাৎ ঋণাত্মক চার্জের জন্য হইতো, তখন কিন্তু এই 1 কুলম্ব চার্জকে এখানে কিন্তু রাখলে আকর্ষণ হইতো। তাহলে যে পরিমাণ বল লাভ করে, সেটি আকর্ষণ হোক আর বিকর্ষণ হোক, যে পরিমাণ বল লাভ করবে সেটি মূলত হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আরেকটা কথা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে কেন? অসীম দূরত্ব হচ্ছে যে এই ক্ষেত্রে যেখানে এই তড়িৎ ক্ষেত্রের কোনো প্রভাব নাই,
যে ক্ষেত্রে এই তড়িৎ ক্ষেত্রের কোনো প্রভাব থাকবে না, যে জায়গাতে ওই জায়গাগুলোকে বলবো আমরা অসীম দূরত্ব। যদিও দূরত্ব খুবই কাছাকাছি, কিন্তু যেখানে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, এই দূরত্বটাকে আমরা বলবো কি অসীম দূরত্ব। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনলে সেটি যে বল লাভ করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের আরেকটি কিন্তু সূত্র আছে, সেটিও আমরা দেখব। কুলম্বের যে সূত্র, কুলম্বের সূত্র থেকে জানি F সমান Q1 Q2 বাই আর স্কয়ার অথবা ডি স্কয়ার। আমি যদি আর ধরি তাহলে হচ্ছে আর স্কয়ার। এটি ছিল কুলম্বের সূত্র। এখন কুলম্বের সূত্র মতে যদি একটি চার্জ Q1 এবং অন্য একটি চার্জ কিন্তু এই ক্ষেত্রে আমাদের Q2, দুটি চার্জ। এখন একটি চার্জ Q1 এবং অন্য একটি চার্জ Q2, আমি যদি এই Q2 এর মান যদি 1 ধরি, তখন কিন্তু এই বলের সূত্রটি কিন্তু এরকম ভাবে দাঁড়ায়, অর্থাৎ F সমান হবে Q1 এবং Q2 মান হচ্ছে 1, সেক্ষেত্রে ছিল আর স্কয়ার। এবং যেহেতু আমাদের এখানে একটা চার্জ আছে, একটি চার্জকে আমরা Q1 না বলে শুধু Q বলতে পারি, Q বাই আর স্কয়ার। তাহলে আমরা দেখলাম যে কুলম্বের সূত্রটির মধ্যে যখন একটি চার্জের মান 1 কুলম্ব হয়ে যায়, তখন কিন্তু আমাদের সূত্রটি এরকম হয়ে যায়। এবং 1 কুলম্ব ধনাত্মক চার্জের উপর বা 1 কুলম্ব ঋণাত্মক চার্জের উপর যে আকর্ষণ বলটা থাকে সেটি কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছি যে 1 কুলম্ব চার্জের জন্য এই যে 1 কুলম্ব চার্জের জন্য যে আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা থাকে সেটি কিন্তু প্রাবল্য। তাহলে এই ক্ষেত্রেও আমরা বলতে পারি, এক্ষেত্রে 1 কুলম্ব চার্জের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বলটি হয়েছে সেটি F সমান K Q বাই আর স্কয়ার। এই জন্য 1 কুলম্ব চার্জের উপর যে আকর্ষণ বিকর্ষণ তাকে কিন্তু আমরা বলবো কি প্রাবল্য। এই জন্য F টিকে আমরা E বানিয়ে ফেলবো। তাহলে E সমান K Q বাই আর স্কয়ার, অর্থাৎ প্রাবল্যের কিন্তু আমরা দুটি সূত্র পেলাম। অর্থাৎ এইটি একটি, যদি কোনো অঙ্কের মধ্যে দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা এটা বসাবো, এবং যদি কোনো অঙ্কের মধ্যে দূরত্ব না দেওয়া থাকে তাহলে E সমান আমরা বসাবো F বাই Q। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা করব। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র এবং এটি ছিল আমাদের 1 নম্বর সূত্র। এটি কিন্তু প্রাবল্যের সূত্র। পরবর্তী লেকচারে আমরা প্রাবল্যের অনেক জটিল জটিল অঙ্ক আমরা করতে পারবো। তোমরা যারা এই মুহূর্তে আমার এই লেকচারটি দেখছো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পরবর্তীতে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। এখন আমরা দেখব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে উদ্দীপক গুলো আছে, উদ্দীপক গুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে বিস্তারিত। এখন আমরা প্রাবল্যের যে সূত্রগুলো জানি, প্রাবল্যের সূত্র ছিল E সমান K একটি চার্জ বাই দূরত্ব স্কয়ার। এটি ছিল প্রাবল্যের সূত্র। এখন এই প্রাবল্যের সূত্রের সাহায্যে আমরা অনেক সময় অঙ্ক আসে পরীক্ষা আমাদের, যে ধরলাম আমরা প্লাস 20 কুলম্ব একটি চার্জ আছে এক্ষেত্রে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব একটা কিছু দেওয়া আছে, দূরত্ব 2 মিটার 3 মিটার বা যে কোনো একটা দূরত্ব দেওয়া আছে, এবং এই ক্ষেত্রে ধরলাম আমরা প্লাস 30 কুলম্ব। এখন পরীক্ষা প্রশ্ন আসে যে এই চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কোথায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মান সমান হবে। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মান যদি সমান হয়, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। আমরা মনে রাখবো যে দুটি যদি পজিটিভ চার্জ হয় তাহলে প্রাবল্যের মান সমান হবে, কিন্তু এদের মাঝখানে, অর্থাৎ দুটি পজিটিভ হলে এর মাঝখানে যে কোনো জায়গায় প্রাবল্য মান সমান হবে। এখন এর মাঝখানে বলতে কোথায়, মাঝখানে এখানে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যে কোনো বিন্দু তো হতে পারে, সেটি আমাদের চেয়েছে যে কত দূরত্বে, ধরলাম এটা ডি দূরত্ব আছে, আর দূরত্ব আছে ডি। এখন বলছে যে চার্জদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কোথায়, অর্থাৎ কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মান সমান হবে। ধরে নিলাম যে প্রথম চার্জ থেকে x মিটার দূরে, অর্থাৎ প্রথম চার্জ থেকে x মিটার দূরে যদি ধরে নিই, তাহলে এইটা হতে হলো আমরা সি বিন্দু, এবং ধরে নিলাম আমরা x মিটার দূরে। প্রথম চার্জ থেকে 1 মিটার দূরত্ব যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের দূরত্ব বাকিটুকু রইল ডি মাইনাস এক্স। অর্থাৎ এই দূরত্বটুকু সম্পূর্ণ যদি ডি হয়ে থাকে, যদি এক্স হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ডি মাইনাস এক্স। তাহলে আমরা লিখবো যে ধরি প্রথম চার্জ থেকে x মিটার দূরে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মান সমান হবে। অর্থাৎ প্রাবল্য মানে হচ্ছে মনে মনে আমরা কিন্তু চিন্তা করবো যে মনে মনে হচ্ছে 1 কুলম্ব চার্জ এখানে আছে। তাহলে মনে মনে 1 কুলম্ব চার্জ যদি এখানে থেকে থাকে, তাহলে এই 1 কুলম্বকে এই 20 কুলম্ব কিন্তু বিকর্ষণ করবে। তাহলে এই বিকর্ষণটা কিন্তু এই দিক বরাবর হবে, অর্থাৎ এই প্রাবল্যের দিক হচ্ছে এই দিক বরাবর। অর্থাৎ 1 কুলম্ব আধানটি যে দিকে গতিশীল হবে সেই দিকে কিন্তু প্রাবল্যের দিক। এবং এই 1 কুলম্ব আধানকে কিন্তু যদি আমরা সি বিন্দুতে রাখি, তাহলে 30 কুলম্ব কিন্তু সেও বিকর্ষণ করবে। অর্থাৎ এইটার বিকর্ষণ হচ্ছে আমাদের এই দিক, অর্থাৎ এই E2 এই 1 কুলম্ব চার্জটি কিন্তু আমাদের এই দিক বরাবর গতিশীল হবে।
সুতরাং আমরা বলতে পারি যে E1 এবং E2 দুইটা কিন্তু পরস্পর বিপরীতমুখী। যখন বিপরীতমুখী হবে তখন তাদের এই চার্জের মান, এই বিন্দুটির মান হবে এই দুটি চার্জের মধ্যবর্তী। অর্থাৎ দুটি চার্জ যদি একই রকম হয়, দুটি পজিটিভ অথবা দুটি যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু প্রাবল্যের মান ধরতে হবে প্রথম চার্জ থেকে x মিটার দূরে C বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্ক করার সময় আমরা কি করব, এখানে কিন্তু 1 কলম আমরা দিব না, আমরা শুধু বলবো যে ধরি প্রথম চার্জ থেকে x মিটার দূরে C বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। অর্থাৎ প্রশ্নতে কিন্তু বলা হচ্ছে যে E1 সমান E2 কোথায় হবে, তাহলে আমরা ধরলাম x মিটার দূরে সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্য, এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্য যদি আমাদের E1 হয়ে থাকে, তো E1 সমান আমরা লিখতে পারি কে, এ বিন্দুর চার্জ হচ্ছে 20, অর্থাৎ 20 বাই দূরত্ব স্কয়ার, দূরত্ব হচ্ছে আমাদের x, এই সি বিন্দুতে প্রাবল্য হচ্ছে x, তাহলে x স্কয়ার। এটা 1 নং। আবার 2 নং জন্য আমরা লিখতে পারি এই বি বিন্দুর চার্জের জন্য এই সি বিন্দুতে প্রাবল্য, এটা লিখবো কে, লিখবো আমরা কত +30, অর্থাৎ +20 +30, এবং দূরত্ব হচ্ছে কি এই বিন্দু থেকে এই সি বিন্দুর দূরত্ব হচ্ছে d - x হোল স্কয়ার। এই ক্ষেত্রে আমরা এই 2 নং সমীকরণ, তারপর E1 E2 যেহেতু সমান শর্ত মতে এই জায়গায় মানটি বসিয়ে আমরা এই x এর মানটা জাস্ট ক্যালকুলেশন করে নিতে পারবো। আমার পরবর্তী আরেকটা ভিডিও থাকবে শুধুমাত্র গাণিতিক অঙ্কগুলো নিয়ে ভিডিও থাকবে। তো আজকে যেহেতু আমি A to Z আলোচনা করব, তাই তোমরা যারা এই মুহূর্তে আমার লেকচারটি দেখছো এবং এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীতে আরো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন দুটি চার্জের মধ্যে যদি আমাদের এরকম হয়ে থাকে একটি পজিটিভ একটি নেগেটিভ, তখন কি হবে? এটি হচ্ছে আমাদের 1 নম্বর টাইপ। এবং 2 নম্বর টাইপ যদি এরকম যদি হয়ে থাকে যে একটি পজিটিভ একটি নেগেটিভ যদি হয়ে থাকে, যদি এখানে যদি দেখাই যে একটি পজিটিভ একটি নেগেটিভ, এক্ষেত্রে আমরা ধরলাম পজিটিভ 20 কুলম্ব এবং এদিকে আমরা ধরলাম যে নেগেটিভ 10 কুলম্ব। এটা ছিল পজিটিভ 20, এটা হচ্ছে নেগেটিভ 10, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কোথায় প্রাবল্যের মান সমান হবে। যদি এই জন্য যদি বলে, তখন যেহেতু দুইটা দুই রকম চার্জ, এটা কিন্তু প্রাবল্যের মান এই ভিতরে হবে না, এটা কিন্তু বাইরে চলে যাবে, তাহলে এই পাশে চলে যাবে। তাহলে এই পাশে চলে গেলে এইটা বিন্দুটা আমরা ধরলাম সি বিন্দু। এখন কথা হচ্ছে এই বিন্দু যদি আমাদের সি বিন্দু হয়ে থাকে, তাহলে এটা এই পাশে না গিয়ে এই পাশে কেন গেল? আমাদের মনে রাখতে হবে ছোট চার্জ এক্ষেত্রে +20 কুলম্ব এবং -10 কুলম্ব, এর মধ্যে কিন্তু ছোট চার্জ হচ্ছে আমাদের -10 কুলম্ব। তাহলে ছোট চার্জের কাছে থাকবে সি বিন্দুটি এবং বড় চার্জ থেকে দূরে থাকবে, কারণ বড় চার্জ এই মনে মনে এখানে যে 1 কুলম্ব আছে, এই 1 কুলম্ব চার্জকে দূর থেকে যে পরিমাণ বিকর্ষণ করবে, আবার এই এই ছোট চার্জ এই কাছ থেকে কিন্তু ওই পরিমাণ আকর্ষণ করবে, কারণ এর আকর্ষণ ক্ষমতা কম, কারণ চার্জের মান কম। এই জন্য আমরা একটি কথায় সহজ ভাষা মনে রাখবো যে ছোট চার্জের কাছে সি বিন্দুটা ধরবো। কাজে যেহেতু এক্ষেত্রে ছোট চার্জ -10 কুলম্ব, এই জন্য সি বিন্দু কিন্তু এই পাশে হবে। তাহলে এই পাশে হলে আমরা কি ধরে নিব যে x মিটার দূরে। আমরা লিখবো যে ধরি দ্বিতীয় চার্জ থেকে, অর্থাৎ এটা এ বিন্দু এটা বি বিন্দু যদি হয়, ধরি দ্বিতীয় চার্জ থেকে x মিটার দূরে সি বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য যদি আমরা লিখি E1 সমান আমরা লিখবো কে, প্রথম চার্জ ছিল 20 আর দূরত্ব হচ্ছে, এটা দূরত্ব হচ্ছে d, তাহলে d প্লাস x, এক্ষেত্রে দূরত্ব আছে আমাদের x, d প্লাস x হোল স্কয়ার, কারণ চার্জ বাই কিউ বাই আর স্কয়ার ছিল এরকম হোল স্কয়ার। এটা ছিল E1। আবার ঠিক একইভাবে আমরা বলবো যে দ্বিতীয় বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর প্রাবল্য, এটা লিখবো কে, দ্বিতীয় বিন্দুর চার্জ ছিল আমাদের -10 এবং দূরত্ব ছিল বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব ছিল x মিটার, তাহলে দূরত্ব x স্কয়ার। এবং এক্ষেত্রে আমরা পরবর্তীতে লিখব কে সমান এই E2 সমান 10/x স্কয়ার, এখানে মাইনাসকে আমরা উঠাই দিব। উঠাই দিলে অবশ্যই আমাদের লিখতে হবে, এখানে একটা কথা লিখতে হবে যে এখানে ঋণাত্মক চিহ্ন অর্থাৎ নেগেটিভ চিহ্ন, এখানে নেগেটিভ চিহ্ন আকর্ষণ বোঝায়, এখানে ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বোঝায়। পরে কমা দিয়ে লিখবো শুধু মান নিয়ে পাই, শুধু মান বিবেচনা করে পাই, শুধু মান বিবেচনা করে পাই, এই কথাটা আমরা লিখে নিয়ে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিব। দেওয়ার পরে এক্ষেত্রে আমরা মাইনাসটাকে উঠাই দিলাম, তাহলে এটা ছিল আমাদের E2।
পরে আমরা লিখবো যে শর্ত মতে লিখবো E1 সমান হচ্ছে E2 এবং এই মানগুলো এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করবো, আমাদের অঙ্কটা হয়ে যাবে। পরবর্তীতে আমরা এই ধরনের অনেক অঙ্ক করব, আজকে শুধু বেসিক আলোচনাগুলো আমরা করব। এরপর যদি এরকম হয়ে থাকে যে এইখানে আমি আর একটু অন্য আরেকটি নিয়ম দেখাই, যে এখানে ধরলাম আমরা প্লাস 20 কুলম্ব চার্জ, এই ক্ষেত্রে আছে আমাদের মাইনাস 40 কুলম্ব চার্জ। তাহলে এখন প্রাবল্যের মান দুইটা, যেহেতু দুই রকম চার্জ, তাহলে প্রাবল্যের মান কিন্তু আমাদের বাইরে চলে যাবে। এখন এই পাশে চলে যাবে নাকি এই পাশে চলে যাবে, এখন আমরা চিন্তা করবো যে চার্জ ছোট কোনটা। এক্ষেত্রে চার্জ কিন্তু ছোট, কিন্তু এই যে 20 কুলম্ব এটা ছোট, এই ক্ষেত্রে -40, এক্ষেত্রে +20। যদিও এক্ষেত্রে -40 ছোট হওয়ার কথা, কারণ ঋণাত্মক সংখ্যা, কিন্তু এটি কিন্তু ছোট না। এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে শুধু চার্জের প্রকৃতি, কিন্তু মান কিন্তু 40। এই জন্য ছোট চার্জ কিন্তু হচ্ছে আমাদের এই পাশেরটা। তাহলে আমরা ছোট চার্জ থেকে কত মিটার দূরে ধরবো, x মিটার দূরে কি বিন্দু ধরবো, ছোট চার্জ থেকে x মিটার দূরে c বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মান কি হবে, সমান হবে ধরে নিব। কারণ আমরা সবসময় ছোট চার্জ থেকে 1 মিটার দূরে ধরবো, কারণ ছোট চার্জ থেকে যতটুকু এই 1 কুলম্বকে আকর্ষণ করবে, বিকর্ষণ করবে, এই -40 কুলম্ব অনেক দূর থেকে ওই পরিমাণে কি করবে, আকর্ষণ করবে। এক্ষেত্রে আমরা ঠিক একইভাবে লিখবো, এটা যদি a বিন্দু হয়ে থাকে, এটা যদি b বিন্দু ধরি, অথবা এটা a এটা b, যেটাই ধরি না কেন, আমরা লিখবো কি, ধরে b বিন্দুর চার্জ থেকে 1 মিটার দূরে c বিন্দুর প্রাবল্য মান সমান হবে। এক্ষেত্রে আমরা একইভাবে E1 বের করব, একইভাবে আমরা E2 বের করব। বের করার পরে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। আমরা যখন ডিটেইলস অঙ্ক করব তখন এই বিষয়টি কোনো ঝামেলায় থাকবে না। এখন আমরা দেখব তড়িৎ বলরেখা। তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে বলরেখা বলে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি আমরা মনে করি যে এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে, অর্থাৎ এটি যদি এই পথে পরিভ্রমণ করে, তাহলে এই পথকে আমরা বলবো কি, বলরেখা। যদিও এই তড়িৎ বলরেখা এটি একটি কাল্পনিক, এটি বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, এটি একটি কল্পনা করা হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। এই বলরেখার ধর্ম, বলরেখাগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, খোলা বক্ররেখা। অর্থাৎ আমরা যদি বলরেখা অঙ্কন করি, এই ক্ষেত্রে এই যে বলরেখাগুলো মূলত এই যে এইভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, বলরেখাগুলো এইভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, আর একটা বলরেখা আর একটা বলরেখাকে কখনোই স্পর্শ করে না, কারণ এরা ধনাত্মক, এরা একে অপরকে কখনোই ছেদ করে না। তাহলে তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা, অর্থাৎ এটি শুধু বাইরের দিকে যাবে, এই জন্য এটি খোলা বক্ররেখা। তারপর তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়, এটি ধনাত্মক আধান থেকে বের হবে, এবং এই ক্ষেত্রে যদি আমাদের ঋণাত্মক আধান যদি থেকে থাকে, ঋণাত্মক আধানে গিয়ে কি করবে, এগুলো গমন করবে। অর্থাৎ এরকম ঋণাত্মক আধানে গিয়ে এগুলো পতিত হবে, ধনাত্মক আধান থেকে শুরু হয়ে ঋণাত্মক আধানে গিয়ে পতিত হবে। তারপর বলরেখাগুলো পরস্পরের পার্শ্ব চাপ দেয়, এরা একে অপরকে পার্শ্ব চাপ দেয়, এই জন্য, কারণ ধনাত্মক যেহেতু বিকর্ষণ করে, এই জন্য একটা আরেকটাকে পার্শ্ব চাপ দেয়, এই বিকর্ষণ করে। অর্থাৎ দুটি বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না, যেহেতু বিকর্ষণ করে ছেদ করে না, এরা একে অপরকে বিকর্ষণ করে। এটি হচ্ছে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। এখন আমরা দেখব তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলে। আমরা যদি মনে করি যে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে, মানে যে জায়গায় কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে, অর্থাৎ যদি এখানে আনতে যায় আমাদের, তাহলে কিন্তু বিকর্ষণ বল লাভ করবে। যদি তড়িৎ ক্ষেত্রটা আমাদের ধনাত্মক চার্জের জন্য হয়ে থাকে, তাহলে এই একক ধনাত্মক চার্জকে আমরা এখান থেকে আমরা আনার সময় যে পরিমাণ বিকর্ষণ বল লাভ করবে, এই বিকর্ষণ বল লাভ করার জন্য আমাদের একটা কিন্তু কাজ সম্পন্ন হবে। অর্থাৎ অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। এক্ষেত্রে একটি বল প্রযুক্ত হবে এবং বলের দিকে তার কিন্তু একটা সরণ ঘটবে, এই জন্য যে কাজটা হবে তাকে আমরা বলবো কি, তড়িৎ বিভব। অর্থাৎ আমরা যদি মনে করি যে এই 1 কুলম্বের পরিবর্তে কিউ কুলম্ব চার্জ নিয়ে আসবো, কিউ কুলম্ব আনলে আমাদের যদি কাজ হয় ডব্লিউ, লিখতে পারি কিউ কুলম্বের জন্য কাজ হচ্ছে ডব্লিউ, তাহলে 1 কুলম্ব চার্জ জন্য আমাদের কাজ হবে কিন্তু ডব্লিউ বাই কিউ। এই 1 কুলম্ব চার্জের জন্য
যে কাজটা হয়েছে এটি কিন্তু তড়িৎ বিভব, তাই বিভবকে বি দ্বারা প্রকাশ করবো। বিভব বি সমান ডব্লিউ বাই কিউ, এটি হচ্ছে আমাদের তড়িৎ বিভবের সূত্র। বিভবের আরেকটি সূত্র রয়েছে, সেই সূত্রটি হচ্ছে বিভব বি সমান কে চার্জ বাই দূরত্ব স্কোয়ার, চার্জ বাই দূরত্ব। আমরা জানি যে প্রাবল্যর ক্ষেত্রে ছিল, অর্থাৎ প্রাবল্য সূত্র ছিল এরকম, ই সমান একটা চার্জ বাই দূরত্ব স্কোয়ার, এটা ছিল আমাদের প্রাবল্যের সূত্র। আর বিভবের সূত্র হচ্ছে কিন্তু এই একটা চার্জ বাই একটা দূরত্ব, অর্থাৎ কিউ বাই আর। এটি আমাদের মনে রাখতে হবে, আমরা অঙ্কের মধ্যে এই সূত্রটি কাজে লাগাবো। এখন কথা হচ্ছে যে বিভব কিন্তু এই তিন প্রকার, আমাদের মনে রাখতে হবে বিভব তিন প্রকার: ধনাত্মক বিভব এবং ঋণাত্মক বিভব এবং হচ্ছে শূন্য বিভব। এই জন্য বিভব হচ্ছে তিন প্রকার: ধনাত্মক বিভব, ঋণাত্মক বিভব আর শূন্য বিভব। এখন ধনাত্মক বিভব হচ্ছে, এই ক্ষেত্রে এটি হচ্ছে ধনাত্মক চার্জের জন্য যেটা, এটা হচ্ছে ধনাত্মক বিভব। এবং ঋণাত্মক চার্জের জন্য যদি এটা হয়ে থাকতো তো ক্ষেত্রটা, তাহলে হয়তো আমাদের ঋণাত্মক বিভব। আর শূন্য বিভব, যে ক্ষেত্রে আমরা একটা চিন্তা করতে পারি যে যেখানে আমাদের ধনাত্মক চার্জ অথবা ঋণাত্মক চার্জ যাই দেওয়া হোক না কেন তার বিভবের কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলবো কি শূন্য বিভব। এই শূন্য বিভব নিয়ে আমরা যদি বলতে পারি যে পৃথিবীর বিভব হচ্ছে শূন্য বিভব, কারণ পৃথিবীতে কোনো চার্জ গেলে বা আসলেও পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটি হচ্ছে শূন্য বিভব। আরেকটি বিষয় আমাদের জেনে রাখা দরকার, আমরা ধরি এটি একটি তড়িৎ ক্ষেত্র, পজিটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। এখান থেকে একটি 1 কুলম্ব চার্জকে যদি আমরা এদিক দিয়ে নিয়ে আসি, তাহলে এখানে এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব এবং এই বিন্দুর বিভব, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের ভিতরের বিন্দুর বিভব এবং বাইরে যে বিন্দুগুলো আছে এই এক্ষেত্রে এদের বিভব যদি আমরা চিন্তা করি, এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি হয়, তাহলে এই বিন্দুর বিভব বি এ এবং বি বিন্দুর বিভব বি বি এবং সি বিন্দুর বিভব হচ্ছে বিসি। এক্ষেত্রে যতই এই তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি এই আমাদের বিন্দুগুলো থাকবে, যতই তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি বিন্দুগুলো থাকবে সেগুলো বিভব কিন্তু বেশি হবে, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ বি এ গ্রেটার দেন বিবি গ্রেটার দেন হচ্ছে বিসি, অর্থাৎ এটা বিভব কম, এটা বিভব তার চেয়ে একটু বেশি, এবং সবচেয়ে বিভব বেশি হচ্ছে বি এর বিভবটা সবচেয়ে বেশি। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি যে বিন্দুগুলো সেক্ষেত্রে বিভবের মান সবচেয়ে বেশি হবে, কারণ 1 কুলম্বকে বেশি বিকর্ষণ করবে, এই জন্য বিভবের মান কি হবে, বেশি হবে। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখব বিভব পার্থক্য। বিভব পার্থক্য কাকে বলে? প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। আমরা যদি একটু খেয়াল করি, মনে করলাম এটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ পজিটিভ চার্জের জন্য আমরা যদি ধরি তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে পজিটিভ, আর নেগেটিভ চার্জের জন্য তাহলে হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ চার্জের জন্য আমরা যদি এই তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি চার্জ নিয়ে আসি, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এরকম এই বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব এবং সি বিন্দুর বিভব, অর্থাৎ এক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে বি এ গ্রেটার দেন হচ্ছে বিবি গ্রেটার দেন হচ্ছে বিসি। তাহলে যদি একটা ধনাত্মক চার্জকে আমরা চিন্তা করি, একটি ধনাত্মক চার্জ যতই এই তড়িৎ ক্ষেত্রের সৃষ্টিকারীর এই তড়িৎ ক্ষেত্রের দিকে আসবে, ততই তার বিভবের মান, ওই বিন্দুগুলো বিভবের মান বেশি হবে। তাহলে ততই যদি বিভবের মান যদি বেশি হয়ে থাকে, তাহলে এই বি বিন্দু থেকে এই বিন্দুতে আসতে গেলে এই বি এর ভোল্টেজটা বেশি এবং এটার বিভবটা কম। আবার সি বিন্দুর বিভব কম, বি বিন্দুর বিভব বেশি, কারণ এটার নিকটবর্তী আছে। তাহলে এখান থেকে এখানে আনতে গেলে যে পরিমাণ আমাদের কাজ সম্পন্ন হবে, একেই বলা হয় ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। এজন্য আমরা সংজ্ঞাতে বলবো যে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। অর্থাৎ এই বিন্দুর বিভব যেহেতু বড়, আমরা এক্ষেত্রে লিখতে পারি যে বি এ মাইনাস বিবি, এই যাতে বিভব পার্থক্য হচ্ছে বি, এটি মূলত হচ্ছে বিভব পার্থক্য। আর বিভব পার্থক্যের সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা বলবো যে বি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ, এটি হচ্ছে বিভব পার্থক্যের আমাদের সূত্র। বিভবের সূত্রও কিন্তু এরকম ছিল যে বিভব বি সমান ডব্লিউ বাই কিউ, আর এক্ষেত্রে এই বিভব পার্থক্য অর্থাৎ ভি এ মাইনাস বিবি সমান যদি আমরা বি ধরি, তখন কিন্তু সূত্রটি এরকম দাঁড়ায়।
তারপর আমরা দেখব যে ধারক কাকে বলে। এই ধারক এর ইংরেজি হচ্ছে ক্যাপাসিটর। এই ধারক হচ্ছে তড়িৎ চার্জ সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। অর্থাৎ আমরা যদি মনে করি যে একটি ধারক, এই ধারকের প্রতীক হচ্ছে এরকম, পরীক্ষা এসে থাকে। এক্ষেত্রে এটা এখানে প্লাস চার্জ জমা হবে এবং এর ভিতর পৃষ্ঠে মাইনাস চার্জ জমা হবে। তাহলে এই তড়িৎ চার্জ এক্ষেত্রে জমা থাকে, এই জন্য বলবো তড়িৎ চার্জ সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। এই ধারকের যে একটা পাওয়ার বা ক্ষমতা তাকে বলা হয় ধারকত্ব। এই ধারকত্ব সূত্র হচ্ছে সি সমান কিউ বাই বি। এটা আমরা আমার এই ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অর্থাৎ স্থির তড়িৎ অধ্যায়ের মধ্যে এটার প্রমাণ নিয়ে আমি আলোচনা করেছি এবং ধারকত্বের শক্তি ইউ সমান হাফ সি স্কয়ার, এগুলো ওখানে প্রমাণ আছে। তবে আমাদের যেহেতু এসএসসি তে প্রমাণ আসে না, এই জন্য আমি এখানে শর্টকাট করে এই বিষয়গুলো বলবো। তাহলে ধারকত্ব সি সমান কিউ বাই বি। কিউ হচ্ছে এক্ষেত্রে চার্জ এবং বি হচ্ছে বিভব পার্থক্য, অর্থাৎ বিভব পার্থক্য। আবার এই ধারকের একটা শক্তি আছে, শক্তিকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ইউ সমান হাফ সি স্কয়ার। এক্ষেত্রে যদি আমরা এই ধারকের ভিতরে যদি আমরা ভোল্টেজ যদি আমরা ভি দিয়ে থাকি, তখন তার শক্তি হবে ইউ সমান হাফ সি স্কয়ার। সি হচ্ছে ধারকের ধারকত্ব এবং বি হচ্ছে ভোল্টেজ। আমি মনে করলাম যে এই ধারকের ধারকত্ব হচ্ছে, এই ধারকের ধারকত্ব সি সমান আছে 20 মাইক্রোফ্যারাড। তাহলে 20 মাইক্রোফ্যারাডকে 20 মাইক্রোকে আমরা 10⁻⁻6 দ্বারা ফ্যারাড বানিয়ে নিব, মাইক্রোফ্যারাড। এবং বিভব পার্থক্য দেওয়া আছে 220 ভোল্ট। 220 ভোল্ট যদি আমরা দিয়ে রাখি, তখন এই ধারকের শক্তি কত? শক্তি ইউ সমান আমরা লিখবো হাফ সি স্কয়ার। এক্ষেত্রে আমরা হাফ বসাবো এবং সি এর মান বসাবো 20 ইন্টু 10⁻⁻6 এবং ভোল্টেজ বসাবো 220 ভোল্ট স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করে যা পাবো এটি হচ্ছে শক্তি। শক্তির একক জুল, এটার একক হচ্ছে জুল। তারপর হাফ সি স্কয়ার সমান আমরা আবার লিখতে পারি হাফ কিউ বি, এটা লিখতে পারি কারণ আমরা অলরেডি জানি যে ধারকত্ব সি সমান কিউ বাই বি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেহেতু এই সি সমান কিউ বাই বি, এই সি সমান যেহেতু কিউ বাই বি, সি এর মানটা যদি এখানে বসাই, তাহলে আমরা সি এর মানটা যদি এখানে বসাই তাহলে হবে হাফ সি এর মান হচ্ছে কিউ বাই বি, আর এখানে হচ্ছে বি স্কয়ার। তাহলে এক্ষেত্রে একটা বি যদি চলে যায় তাহলে একটা বি থাকলো, এই জন্য আমরা লিখতে পারি হাফ কিউ বি। আবার গোলাকার ধারকের ধারকত্ব। গোলাকার ধারক, আমরা যদি ধারকটা, এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, মানে দুইটা সমান্তরাল ধাতব পাতা ছিল। আর গোলাকার পাত ধারক যদি হয়, এই যেরকম গোলাকৃতি যদি পাত ধারক থাকে, এরকম গোলাকৃতি, তাহলে এর একটা ব্যাসার্ধ আছে। তখন এই গোলাকার ধারকের ধারকত্ব হচ্ছে সি সমান আর বাই কে। এক্ষেত্রে আর হচ্ছে তার ব্যাসার্ধ এবং কে হচ্ছে কুলম্ব সূত্রের মধ্যে যে একটা সমানুপাতিক ধ্রুবক মান পেয়েছিলাম, অর্থাৎ এই কে সমান আমরা পেয়েছিলাম 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট, এবং এটা মান পেয়েছিলাম 9 গুণন 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটি কিন্তু কে, এই কেটাই কিন্তু এইটা। আমরা এই ব্যাসার্ধকে যদি এই মান দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু গোলাকার ধারকের ধারকত্ব পেয়ে যাব। এখন এটা কিভাবে এসেছে, আমি এটা প্রমাণ আসলে একটু জটিল হয়ে যায়, প্রমাণটা দেখাতে গেলে ভিডিওটা দীর্ঘায়িত হবে, কারণ প্রমাণ তো পরীক্ষা আসে না। এই জন্য প্রমাণটা আমি এটা না দেখে আমি এটা যেহেতু ছোট করে একটু দেখিয়ে দিই। সি সমান আর বাই কে। আমরা সাধারণত জানি বিভব ভি সমান কে কিউ বাই আর, আমরা এরকম জানি কে কিউ বাই আর, অর্থাৎ আমরা যদি কিউটাকে বড় হাতের দেই, বিভব ভি সমান কিউ বাই আর, এটা আমরা জানি। ধারকের সূত্র হচ্ছে সি সমান কিউ বাই বি। এক্ষেত্রে বি এর মানটা আমরা এখানে বসাবো। যদি বি এর মানটা এখানে বসাই তাহলে এটা হচ্ছে কিউ, এবং বি সমান আমরা লিখবো কে ইন্টু কিউ বাই আর। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা উপরে চলে যাবে আমাদের আর, এবং কিউ কিউ এর ক্ষেত্রে চলে যাবে, নিচে থাকবে কে, অর্থাৎ আমরা লিখতে পারবো আর বাই কে। এটি হচ্ছে আমাদের মূলত সূত্র, অর্থাৎ এই ধারকত্ব সি সমান আর বাই কে। এটি হচ্ছে গোলাকার ধারকের ধারকত্ব নির্ণয় সূত্র। আমার পরবর্তীতে ভিডিও থাকবে এই স্থির তড়িৎ অধ্যায়ের এই বিভিন্ন ধরনের উদ্দীপক সমাধান নিয়ে এবং এমসিকিউ নিয়ে। আজকে আলোচনা থাকবে শুধু এই অধ্যায়ের উপর বেসিক আলোচনা, যাতে করে আমরা উদ্দীপক এবং এমসিকিউ খুব সহজে করতে পারি।
তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এরপর আমরা দেখব যে স্থির তড়িতের ব্যবহার। স্থির তড়িতের ব্যবহারের দিকে যদি খেয়াল করি, স্থির তড়িতের ব্যবহারের মধ্যে আমরা রং স্প্রে, অর্থাৎ আমরা যখন কোনো আসবাবপত্রের মধ্যে রং দেই, মিস্ত্রিরা যখন রং করে তখন কিন্তু স্থির তড়িতের ব্যবহার হয়। এটি আমাদের মূল বইয়ের মধ্যে শেষের পৃষ্ঠায় লেখা আছে যে রং স্প্রে মেশিন। কারণ এই রঙের কণাগুলো একটি চার্জে চার্জিত করা হয় এবং এই কণাগুলো ওই যাকে রং করা হবে অর্থাৎ আসবাবপত্র, সেক্ষেত্রেও অন্য একটি চার্জে চার্জিত করা হয়। এই দুই চার্জের মধ্যে আকর্ষণ হলে রঙের কণা এবং ওই বস্তুর মধ্যে আকর্ষণ হলে এগুলো তাদের গায়ে এঁটে যায় এবং রং সুন্দরভাবে বসে পড়ে। রং স্প্রেতে সেটাতে ব্যবহার আছে ইনজেক্ট প্রিন্টার, অর্থাৎ প্রিন্টারের মধ্যেও এই একই অবস্থা। প্রিন্টারের মধ্যে কালিগুলো এবং এই যে পাতা, এই খাতার যে পৃষ্ঠা দেখতেছি, এই পৃষ্ঠার মধ্যে এক প্রকার চার্জ জমা হয় এবং কালির মধ্যে এক প্রকার চার্জ জমা হয়। যেহেতু দুইটা দুই রকম চার্জ আকর্ষণের ফলে এই কালিগুলো এই পাতার মধ্যে বসে পড়তে পারে, তাহলে এই প্রিন্টারের ক্ষেত্রেও এই স্থির তড়িতের ব্যবহার রয়েছে। তারপর হচ্ছে ফটোকপি মেশিন, সেক্ষেত্রেও যে কাগজের মধ্যে এক প্রকার চার্জ জমা হয় এবং এই কালিগুলোর মধ্যে এক প্রকার চার্জ জমা হয়। এই দুই চার্জের মধ্যে আকর্ষণের ফলে এই আমরা যে খাতাটি ব্যবহার করতেছি, এই খাতার ভিতরে এইভাবে লেখাগুলো প্রিন্ট হয়ে যায়। তারপর হচ্ছে স্থির বিদ্যুতের বিপদ। স্থির বিদ্যুতের বিপদ আমরা যদি একটু খেয়াল করি, বিমানে জ্বালানি ভরা, অর্থাৎ আমরা যখন বিমানে জ্বালানি ভরবো তখন অবশ্যই বিমানকে নিস্তরিত করতে হবে, অর্থাৎ মাটির সাথে ভূসংযোগ দিতে হবে বিমানের বডিকে, যাতে করে কোনো চার্জ যাতে জমা থাকলে সেক্ষেত্রে বিস্ফোরিত না হয়। এই জন্য আমরা এই স্থির তড়িতের বিপদ হিসেবে বিপদ মুক্ত হওয়ার জন্য আমরা তাকে ভূসংযোগ করতে হয়। এরপর হচ্ছে ট্যাঙ্কারে জ্বালানি ভরা। আমরা যখন কোনো ট্যাঙ্কারে জ্বালানি ভরি, বিশেষ করে কোনো ট্রাক বা কোনো গাড়ির মধ্যে যখন আমরা জ্বালানি ভরি, তখন ওই গাড়ি বা ট্রাকটিকেও বিস্তরিত থাকা দরকার, না হলে সেক্ষেত্রেও আমাদের আগুনের স্ফুলিঙ্গ হয়ে আগুন ধরে যেতে পারে। তারপর হচ্ছে মনিটর ময়লা হওয়া। আমরা জানি যে টিভি অথবা এই কম্পিউটার মনিটর যে ময়লা হয়, এগুলো কম্পিউটারের মনিটর এবং টিভির মধ্যে চার্জ জমা থাকে। এই টিভি অথবা কম্পিউটার এর মধ্যে এই চার্জ জমা থাকে মনিটরের ভিতরে। যখন চার্জ জমা হয় তখন এই চার্জগুলো এই ধুলোগুলিকে আকর্ষণ করে এবং সেক্ষেত্রে মনিটর খুব দ্রুত ময়লা হয়। তাহলে এগুলো হচ্ছে স্থির তড়িতের বিপদ। এরপর হচ্ছে অপারেশন থিয়েটারের সাবধানতা। ডাক্তাররা যখন কোনো রোগীকে অপারেশন করে তখন তাদের যন্ত্রপাতিগুলোকে স্থির তড়িতের মাধ্যমে তারা জীবাণুমুক্তকরণ করে। তখন কিছু চার্জ তাদের যন্ত্রপাতির মধ্যে থাকতে পারে, সেক্ষেত্রে তাদেরকে এমন জুতো ব্যবহার করতে হবে যাতে করে তারা এই অতিরিক্ত চার্জগুলো তাদের মাধ্যমে সরাসরি মাটিতে চলে যেতে পারে এবং যন্ত্রগুলো নিস্তরিত হয়ে পড়ে। তারপর হচ্ছে পেট্রোলবাহী ট্রাকের সাথে শিকল ঝোলানো। পেট্রোলবাহী ট্রাকের মধ্যে যে শিকল ঝুলিয়ে ট্রাকের যে বডির ভিতরে যে চার্জগুলো জমা হয় ঘর্ষণের ফলে, এই সে চার্জগুলো যেন খুব সহজে মাটির ভিতরে চলে যেতে পারে, এই জন্য সাধারণত পেট্রোলবাহী ট্রাকের সাথে শিকল ঝোলানো থাকে। এরপর হচ্ছে বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ না থাকা। যদি এরকম বিদ্যুৎ লাইন থাকে, এই বিদ্যুৎ লাইনের সাথে এই ধাতব যে খুঁটি, অর্থাৎ এই যে ধাতব খুঁটির যদি সরাসরি সংযোগ থাকে, তাহলে এই এই বিদ্যুৎগুলো কিন্তু মাটিতে চলে যাবে এবং বিদ্যুতের সিস্টেম লস হবে। এই জন্য যাতে সরাসরি সংযোগ না থাকে, এই জন্য আমরা এই উপরে বিভিন্ন ধরনের অপরিবাহী পদার্থের ভিতর দিয়ে তারগুলো নিয়ে যাওয়ার ফলে নিচ থেকে কিন্তু খুঁটিগুলো দেওয়া হয়। এরপর হচ্ছে এই বজ্রপাত ও বজ্র নিরোধক। আমরা জানি যে বজ্রপাত হওয়ার সময় মূলত এই আকাশ থেকে, আমি যদি খুব বজ্রপাত সম্পর্কে খুব সংক্ষেপে যদি বলি, যে আকাশের মধ্যে এরকম আকাশের মধ্যে আমাদের পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এইভাবে অসংখ্য পজিটিভ অসংখ্য নেগেটিভ চার্জ জমা হয়। যখন মেঘে মেঘে ঘর্ষণ হয় তখন চার্জগুলো তারা কাছাকাছি একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয় এবং এই পজিটিভ চার্জগুলো সরাসরি মাটির ভিতরের সাথে কানেকশন করে, অর্থাৎ মাটির দিকে চলে আসে। তখন এই জায়গায় আমরা বলি কি বজ্রপাত। আর বজ্রপাতের সময় যে শব্দটি হয় তখন তাকে বলা হয় বজ্রনাদ। তাহলে বজ্রপাতের শব্দকে বলা হয় বজ্রনাদ। এই বজ্রনাদ। এবং একটি প্রবাদ আছে যে যদি শুনিতে পাও বজ্রের আওয়াজ অর্থাৎ বজ্রনাদ, তাহলে তুমি মরিবে না। কারণ বজ্রের আওয়াজটা শব্দ শব্দ কিন্তু কিছুক্ষণ পরে আসে, কিন্তু এই বজ্রপাত কিন্তু হয়ে যায় কিছুক্ষণ আগেই, কারণ শব্দের বেগ কম
আর বজ্রপাত তো এটা আলোর বেগে চলে, এই জন্য আমরা শব্দটি পরে শুনি এবং এই আলোর ঝলকানি এটা আমরা আগে দেখি। আলোর ঝলকানির সময় মূলত কিন্তু মাটিতে এই চার্জগুলো মাটিতে চলে আসে। এভাবেই সাধারণত বজ্রপাত হয় এবং বজ্রপাত নিরোধকের জন্য আমরা উঁচু কোনো গাছ এই এবং এই ধাতব কোনো খুঁটি এগুলো আমরা অনেক সময় দেখতে পারি যে কোনো মন্দিরের উপরে ধাতব লোহা মাটির সাথে একবার লাগানো দেওয়া থাকে, যাতে করে বজ্রপাত কি হয়, নিরোধক হয়। অর্থাৎ আমরা স্থির তড়িতের বিপদ থেকে বাঁচার জন্য বজ্রপাত নিরোধক অনেক কিছুই ব্যবহার করি। এরপরে এই আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে যে বজ্রপাতের সময় আমরা কি করব, যে বজ্রপাতের সময় এটা তো আসলে বোঝা যায় না, যে বজ্রপাতের সময় বজ্রপাত থেকে বাঁচার জন্য আমরা এক কাজ করতে পারি, যে আমরা কখনোই বজ্রপাতের সময় কোনো উঁচু গাছের নিচে দাঁড়াবো না, কারণ বজ্রপাত এই উঁচু গাছের সাথেই কানেকশন করে মাটিতে চলে আসতে চায়। এবং কোনো নিচু গাছের মধ্যেও আমরা দাঁড়াবো না, আমরা খোলা মাঠে দাঁড়াবো। তবে সম্ভব হলে আমরা এই বজ্র বৃষ্টির সময় আমরা কোনো গাছের নিচে না গিয়ে কোনো গাড়ি ঘোড়ার মধ্যে না থেকে খোলা মাঠে থাকা নিরাপদ। তবে দাঁড়িয়ে থাকার চাইতে বসে থাকা নিরাপদ, কারণ বজ্রপাত একজন মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন তাকে শর্টকাট পথ অবলম্বন করার সময় তার উপর গিয়ে পড়তে পারে, কিন্তু বজ্রপাতের সময় একজন মানুষ মাটিতে শুয়ে থাকলে সবচেয়ে ভালো হয়। আর কোনো গাছপালার কাছাকাছি যেন সে না থাকে এবং কোনো পরিবাহীকে কোনো কিছু যাতে স্পর্শ করে না থাকে, সে বিষয়েও আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই, এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমি এই স্থির তড়িৎ এবং অন্যান্য অধ্যায়ের নিয়মিত ভিডিও আপলোড করব। তো তোমরা যারা এই মুহূর্তে আমার এই ক্লাসটি দেখছো, তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তীতে এই ধরনের এসএসসি ও ইন্টারমিডিয়েটের পদার্থবিজ্ঞানের বিভিন্ন ধরনের বেসিক আলোচনা সম্পূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।